নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজ রুম লাইভের। আর নিউজ রুম লাইভের শুরুতেই আজ নজর রাখবো দেশকে চালায় অর্থনীতি। সেই অর্থনীতির দাঁড়িপাল্লায় কে এগিয়ে? দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নাকি তার উত্তরসূরি নরেন্দ্র মোদী? কৃষি না শিল্প, এই বিতর্ক চিরকালীন। কিন্তু ভারতের মতো দেশে কৃষি এবং শিল্প দুটোই নিঃসন্দেহে অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, শিল্প, কৃষিভিত্তিক শিল্প নিখুঁত ভারসাম্যেই লুকিয়ে থাকে অর্থনীতির এগিয়ে চলার আসল অঙ্ক। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন ক্ষমতায় নরেন্দ্র মোদী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টেক্কা দিয়ে। অর্থনীতির দাঁড়িপাল্লাতেও কি নেহেরু জামানাকে পিছনে ফেলে দিতে পেরেছে মোদীর আমল? আসুন একটু সেই হিসেব কষে দেখি। 1947 প্রথমবার প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। সদ্য স্বাধীন হওয়া দেশ তখনও হামাগুড়িও দিতে শেখেনি। অর্থ নেই, নীতিও নেই। নেহেরুর টার্গেট তখন অর্থনীতির কাঠামো তৈরি করা, রাষ্ট্রনির্ভর শিল্পের পথে হাঁটা, বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, দেশকে সমৃদ্ধশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ভারতের গরিবি, শিক্ষার হার, দেশভাগের ধাক্কা, খাদ্য সংকট, পুঁজি এবং প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা। যাবতীয় সমস্যাকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করেছিল দেশের অর্থনীতি। ঘটনা হলো, নেহেরু এমন একটি অর্থনীতিকে হাতে পেয়েছিলেন যেটি সদ্যজাত, কাঁচা মাটির তাল। ফলে নিজের মতো করে সেটিকে গড়ে নেওয়ার সুযোগ ছিল তার কাছে। তিনি সেটা করেও ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই সুযোগ ছিল না। 2014 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশের অর্থনীতির চাহিদা আলাদা, চ্যালেঞ্জও আলাদা। ভারতের অর্থনীতি ততদিনে বিশ্বের প্রতিষ্ঠিত শক্তিশালী অর্থনীতিগুলির মধ্যে একটি। উদারীকরণের ফলে বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতীয় অর্থনীতির নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। শ্রম নির্ভর শিল্পের বেশিরভাগই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টার্গেট ভারতের অর্থনীতিকে বিশ্বের প্রথম সারির অর্থনীতিতে পরিণত করা, ভারতকে বিশ্বের সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক চাহিদাকে মাথায় রেখে উৎপাদন বাড়ানো, ডিজিটাল অর্থনীতির ভিত শক্ত করা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নেহেরু মন বেশি দিয়েছিলেন ভারী শিল্পে, যেমন ইস্পাত কারখানা, বিদ্যুৎ তৈরির কেন্দ্র ইত্যাদি। তখন মনে করা হতো ভারী শিল্প না হলে চাকরি হবে না। কিন্তু সময়ের সঙ্গে অর্থনীতির দাবি বদলেছে, কম্পিউটার এসেছে, শিল্পক্ষেত্রে ছবি বদলে দিয়েছে তথ্য প্রযুক্তি। এখন তো আসলে এআই। আজকের যুগে সব থেকে বেশি কর্মসংস্থান হয় ভারী শিল্পে, অর্থাৎ এমএসএমইতে। 2023-এর পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের 32% আসে সার্ভিস সেক্টর থেকে, 25% সরাসরি শিল্প থেকে। আজকের যুগে কর্মসংস্থানের অন্যতম বড় উৎস সমবায় শিল্প, যা বড় কর্পোরেটের মতো সরাসরি চাকরি দেয় না, কিন্তু গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিতে প্রচুর কাজের সুযোগ তৈরি করে, যেমন আমুলের মতো সমবায় সংস্থা। দেশে এখন 8 লক্ষের বেশি সমবায় সংস্থা রয়েছে। আসলে প্রযুক্তি যত উন্নত হয়েছে, শিল্পের ক্ষেত্রে কর্মীর সংখ্যা ততই কমেছে। আগে একটা গাড়ির কারখানায় প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে প্রশিক্ষিত কর্মীদের রাখতে হতো। এখন গোটাটাই হয় অটোমেশনে, মেশিনে। শুধু গোটা প্রক্রিয়াটা সুপারভাইজ করার জন্য লোক লাগে। তাই নতুন ভারতে কর্মসংস্থান তৈরি করতে টার্গেট বদলাতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি জোর দিয়েছেন ডিজিটাল ইকোনমিতে, ক্ষুদ্র মাঝারি শিল্পে, সার্ভিস সেক্টরে, তথ্য প্রযুক্তিতে, ই কমার্সে, পরিকাঠামো নির্মাণে। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেহেরুর চ্যালেঞ্জ ছিল মূলত ঘরোয়া, কিন্তু নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ বহুমুখী, ঘরে বাইরে। ঘরে রাজনৈতিক টানাপোড়েন, বাইরে যুদ্ধ, শুল্কের লড়াই, বিশ্ব দুনিয়ায় সমীকরণের লড়াই। একদিকে চীন রাশিয়া, অন্যদিকে আমেরিকা ইউরোপ। ভারত কারো পক্ষে নয়, কারো বিপক্ষেও নয়। কিন্তু এই অবস্থায় বাণিজ্য বজায় রাখতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। রাশিয়ার থেকে তেল কিনলে খরচ কম পড়বে,
কিন্তু আমেরিকার গোসা হবে। আবার ইউনাইটেড আরব আমোৎসাহীর সঙ্গে ব্যবসা করতে গেলে সৌদি আরব চটে যাবে। বাইরের দুনিয়ায় ব্যালেন্স বজায় রেখে ঘরের অর্থনীতি সামাল দেওয়াই নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জ। তার উপর ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রনেতা তো আছেনই, তিনি কখন কিসে কর বসাবেন সেটা আমেরিকাও জানে না। এই পরিস্থিতিতে বাইরের ঝড়ঝাপটা থেকে দেশকে বাঁচাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চান যে সমস্ত জিনিস কিনতে আমাদের বেশি বিদেশি মুদ্রা খরচ হয় সেই সব জিনিসে ভারতকে স্বনির্ভর করে তুলতে। তেল বা গ্যাসে স্বনির্ভর হওয়া এখনই কঠিন, তাই নজরে কৃষি। নিজের খাবার নিজে তৈরি করতে পারলে নিশ্চিতভাবেই অনেক ডলার বাঁচে। করোনা থেকে যুদ্ধ, চ্যালেঞ্জের পাহাড়, যাবতীয় সেই চ্যালেঞ্জ টপকেই মোদীর অর্থনীতি। আজ পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। 2014 সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন দেশের অর্থনীতি ছিল 2 লক্ষ কোটি ডলারে। 2026-এ দ্বিগুণ হয়ে তা পৌঁছে গিয়েছে 4 লক্ষ কোটি ডলারে। নেহেরুর আমলে দেশের অর্থনীতির বহর ছিল 30 থেকে 40 বিলিয়ন ডলার। মোদীর আমলে সেটাই 4 লক্ষ কোটি ডলার। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে। बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है। রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन इंट्रोड्यूस करेंगे। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है, ईस्ट से वेस्ट का डेडिकेटेड फ्रेट कॉरिडोर, বাংলায় ডাবল ইঞ্জিনের রেল, নবান্নে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে বড় ঘোষণা। পশ্চিমবঙ্গে রেল প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। জেলায় জেলায় তৈরি হবে 538টি ওভারব্রিজ, আন্ডারপাস, 100-র বেশি অমৃত ভারত স্টেশনেরও ঘোষণা। এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেলকে যে জায়গায় নিয়ে গেছেন তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है, उसके लिए आप सबका बहुत बहुत साधुवाद। शुभेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूँ। आपके नेतृत्व में इतिहास रचा गया है। अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है। পালাবদলের পর প্রথমবার রাজ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির চেয়ারম্যান সহ গোটা রেল বোর্ড, যা নজিরবিহীন। সেই বৈঠকেই বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি। প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট, যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল লাস্ট অক্টোবর 2025, অক্টোবর নভেম্বরে, রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য, এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রক্স 61, এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে। আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে।
রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা। এই এক বছরে নন্দীগ্রাম প্রজেক্টেরও 6 একর জমি এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে। আমাদের করিমপুর, জলঙ্গি, আমাদের তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে। আমাদের লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সাগর সুন্দরবন এলাকার রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। সব জায়গা কভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে এবং একটা ক্যালেন্ডার বানান কবে কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, double engine is now functioning properly. कोलकाता और हावड़ा में स्टोरेज सिस्टम के लिए थोड़ा रेल और मेट्रो रेल का साथ एक अच्छा कोऑर्डिनेशन हो जाना चाहिए। हमारी एचएमसी और कलकत्ता कॉर्पोरेशन इसके ऊपर भी थोड़ा आपका इंस्ट्रक्शन आधिकारिक के ऊपर हो जाए तो अच्छा है। बंगाल में रेलवे रिलेटेड कुछ हमारी इंडस्ट्री और कुछ हमारी वर्कशॉप जो हमारी कांचड़ापाड़ा, खड़गपुर में भी आपका रेलवे वर्कशॉप है, उसका एक्सपेंशन यहाँ रेलवे रिलेटेड कुछ इंडस्ट्री यहाँ बंगाल में जरूरी है। बंगाल में 2 करोड़ से ज्यादा एडुकेटेड यूथ है, उनको नौकरी भी नहीं मिल रहा है और 1 करोड़ की आसपास हमारे माइग्रेंट लेबर बाहर चला गया। इसलिए बंगाल में इसके ऊपर भी आपका कुछ ध्यान होगा तो अच्छा है। आप बाकी आईटी सेक्टर को लेकर भी आपका थोड़ा बंगाल को देखना चाहिए, यही मेरा गुंजाइश था आपके ऊपर। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। मोदी जी का पश्चिम बंगों के प्रति जितना सद्भाव है उसका एक उदाहरण है कोलकाता मेट्रो। 42 वर्षों में मात्र 28 किलोमीटर का काम हुआ। यहाँ पे विपक्ष की सरकार थी, मोदी जी ने अपने 12 साल में 45 किलोमीटर की कोलकाता मेट्रो बनाई साथियों, 45 किलोमीटर की। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ईस्ट से वेस्ट का डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो कि दांकुनी से स्टार्ट होके सूरत तक जाएगा, जिसका बहुत बेनिफिट मिलेगा छत्तीसगढ़, उड़ीसा, मध्य प्रदेश सभी राज्यों को जोड़ने वाला एक डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो अपने आने वाले समय में यहाँ की इकोनॉमी को बेनिफिट पहुंचाएगा। कोलकाता मेट्रो के लिए सीएम साहब अपन 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 इयर्स में। काफी बड़ा बदलाव इसमें लेके आएंगे जो कि कोलकाता शहर और आसपास के सभी क्षेत्रों के लिए बहुत बड़ा बेनिफिट मिलेगा। सीएम साहब का इतना आग्रह है, इतना सहयोग है। जब आपको मैंने शुभकामना देने के लिए फोन किया तो सीएम साहब ने अपनी तरफ से बोला कि अश्विनी दादा, अब जो अपने को रेलवे के डेवलपमेंट के लिए सहयोग चाहिएगा, मैं आगे बढ़ के आपके लिए काम करूं, मैं आगे बढ़ के बंगाल की जनता के लिए काम करूंगा। दादा आपको बहुत बहुत धन्यवाद।
आगे आने वाले समय में तेजी से काम करेंगे सब मिलके। নিউজ 18 বাংলা। কলকাতা মেট্রোয় দিল্লি মডেল। আগামী 5 বছরে মেট্রোয় 60টি নেক্সট জেন রেক। গ্রেটার কলকাতাকে জুড়তে মেট্রোর সম্প্রসারণ, একাধিক মেট্রো স্টেশনের আধুনিকীকরণ, রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। কলকাতা মেট্রোর একাধিক জায়গাতে সম্প্রসারণ হবে। কলকাতা স্টেশন পর্যন্ত একটি মেট্রো যাচ্ছে। আবার অন্যদিকে হচ্ছে যে সল্টলেক সেক্টর 5 এখনো পর্যন্ত, যেখানে আমরা জানি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রান্তিক স্টেশন রয়েছে, সেখান থেকেও মেট্রো এগিয়ে যাওয়ার কথা রয়েছে হচ্ছে হলদিরাম পর্যন্ত। অর্থাৎ সল্টলেকের একটা বড় অংশের মানুষজন, বাগুইয়াটির একটা বড় অংশের মানুষজনের সুবিধা পাবেন। অন্যদিকে হচ্ছে যেখানে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রয়েছে প্রান্তিক স্টেশন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে হচ্ছে সাঁতরাগাছি পর্যন্ত। নিউ গড়িয়া থেকে মেট্রো এগিয়ে যাবে হচ্ছে বারুইপুর পর্যন্ত, সেই কাজ চলছে। এছাড়া অন্যদিকে বারাসাত পর্যন্ত কাজের গতি রয়েছে এবং আজকে সর্বোপরি আলোচনাতে উঠে এসছে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প। ফলে যে মেট্রো প্রকল্পের কাজ বারবার ধরে জমিজটের সমস্যা হোক বা বিভিন্ন অনুমতি পাওয়ার ক্ষেত্রে আটকে ছিল, তা যে আর থাকবে না এবং এই কাজ যে দ্রুত গতিতে এগোবে সেই বার্তা আজকের বৈঠক থেকে পরিষ্কার এবং স্পষ্টতও দিয়ে দেওয়া হয়েছে। दादा कोलकाता मेट्रो के लिए सीएम साहब अपन 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन्स इंट्रोड्यूस करेंगे। 60 न्यू ट्रेन्स ऑफ न्यू जनरेशन, नेक्स्ट जनरेशन, 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 इयर्स में। काफी बड़ा बदलाव इसमें लेके आएंगे जो कि कोलकाता शहर और आसपास के सभी क्षेत्रों के लिए बहुत बड़ा बेनिफिट मिलेगा। রেলমন্ত্রী বললেন কলকাতায় এবং আশেপাশের এলাকার জেলাগুলির মানুষ, সাধারণ মানুষ এর সুফল পাবে, এমনভাবে মেট্রোকে প্ল্যান করা হচ্ছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট কলকাতা মেট্রো তো এবার দিল্লি মডেল। দিল্লি মডেল কেন বলছি? কারণ দিল্লিতে কি হয়েছে, দিল্লির মেট্রো হচ্ছে দেশের সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক এবং সবচেয়ে ব্যস্ত মেট্রো নেটওয়ার্ক। দিল্লি মেট্রোতে যেটা হয়েছে, দিল্লি মানে এনসিআর যেই অংশটা, অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এইখানে দিল্লির সঙ্গে নয়ডা, গ্রেটার নয়ডা, গুড়গাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদ, এরকম নানা জায়গা, অর্থাৎ দিল্লি রয়েছে, তার সঙ্গে হরিয়ানা, তার সঙ্গে উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে রাজস্থানের বেশ কিছু শহর মিলে হচ্ছে এনসিআর। এই দিল্লি মেট্রো কিন্তু এই এনসিআরের বিভিন্ন শহরকে যুক্ত করেছে দিল্লি মেট্রো। তার ফলে কি হয়, যেই সময়টা 2 ঘন্টা 2.5 ঘন্টায় লাগতো, সেটা অত্যন্ত কম সময়ে যাতায়াত করা যায়। এইটাই এবার কলকাতাতেও দেখা যাবে, কলকাতা মেট্রোতেও দেখা যাবে। সেই রকম পরিকল্পনা করেই এগোচ্ছে, যাতে যেগুলো আমরা মফস্বল বলি, যেই জায়গাগুলোকে, কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গা, সেখানকার মানুষদের যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয়। এর ছোট্ট একটা সুফল কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন ধরো আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা গেছে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এবার তুমি ভাবো, এখন অফিস পাড়া মোটামুটি সেক্টর 5-এ, তাহলে সেক্টর 5-এ যিনি অফিসে কাজ করতে আসবেন, হাওড়া থেকে যদি তিনি ট্রেন ধরেন, হাওড়ায় ট্রেনে থেকে নেমে যদি বাস ধরে তাকে আসতে হয়, অন্তত 1.5 ঘন্টা লাগবে। কিন্তু তিনি যদি মেট্রোয় চেপে বসেন, তাহলে মাত্র 30 মিনিটে চলে আসবেন। এইটা একটা বিরাট সুবিধা। এর ফলে কি হতে পারে? এর ফলে এই যে মানুষের যাতায়াতের কম সময় লাগছে এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারছেন, কারণ প্রতিটা মেট্রোই হচ্ছে এসি রেক, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারছেন। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু এই যে সুফলটা, এটা কিন্তু অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে? বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, যদি যাতায়াতের সময় কম লাগে, যদি ক্লান্তি কম হয়, যদি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায়, তাহলে সেই কর্মীর থেকে প্রোডাক্টিভিটি বেশি পাওয়া যায়। ফলে তার কাজকর্ম ভালো হয়, তিনি যেটা করেন সেটা অনেক, তার থেকে প্রোডাক্টিভিটিটা ভালো পাওয়া যায়। এটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা পজিটিভ সূচক। মানে এটাতে অর্থনীতিও চাঙ্গা হতে পারে। আর তুমি বলতে পারো যে কি করে একজন ভালো কাজ করবে, তার সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক? এইভাবেই সম্পর্ক। আমরা যেসব অফিসে কাজ করি, মূলত 2 রকম অফিস। একটা হচ্ছে পরিষেবা দেয় অথবা প্রোডাক্ট তৈরি করে। তো যিনি কাজটা করবেন, তিনি যদি ভালো পরিষেবা দেন, সেটা আর 5 জনের সুবিধা হবে। তিনি যদি ভালো প্রোডাক্ট তৈরি করেন, সেটা আর 5 জনের সুবিধা হবে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ধরো যিনি কাজ করছেন, তিনি যদি ভালো কাজ করেন, সেই কোম্পানির ভালো হবে। সেই কোম্পানির ভালো হলে তার হয়তো মাইনে বাড়বে। তার একজনের মাইনে বাড়া মানে কি? একজনের মাইনে বাড়া মানে তার পারচেজিং ক্যাপাসিটি বাড়া, তার ক্রয় ক্ষমতা বাড়া। তিনি তখন আরও বেশি বাজারে যাবেন,
অনেক হয়তো আগে দুটো জিনিস কিনতেন, এখন 4টে জিনিস কিনবেন। 4টে জিনিস কেনা মানে তিনি আরও টাকা ব্যয় করছেন, অর্থাৎ অর্থনীতির যে বাজার অর্থনীতি তার মধ্যে সেটার প্রভাব পড়ছে। এইভাবেই অর্থনৈতিক গ্রোথে কিন্তু সাহায্য করতে পারে। মানে কলকাতায় মেট্রো যদি দিল্লির মডেল নেয় এবং এইভাবে যেভাবে আমরা দেখলাম ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে হয়েছে যে এত কম সময় লাগে, এইভাবে যদি মফস্বলগুলোতে পৌঁছে যায় কলকাতা মেট্রো, তাহলে কিন্তু সেটা অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রেও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। রেলমন্ত্রীর মমতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উন্নয়ন বিরোধী তকমা। Stop this project at this Chigurigata place. This is a classic example of how the TMC government was against any development. लेकिन आखिर जनता ने इसका, वेस्ट बंगाल के निवासियों ने, कोलकाता के सिटीजन्स ने इसका हिसाब पूरा किया। भारतीय जनता पार्टी को जिताकर जब सरकार बनी, विद इन फ्यू डेज ये इतना मैसिव काम जो आप देख रहे हो, विद इन फ्यू डेज किया। সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এই মডেল যেটা দিল্লি মেট্রো, সেখানে প্রতিদিন কত লোক যাতায়াত করে জানো? বছরে 235 কোটি 80 লক্ষ, বছরে এক বছরে মোট 235 কোটি 80 লক্ষ লোক দিল্লি মেট্রো ব্যবহার করে। আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোতেও কিন্তু বেশি দিন হয়নি চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো, কিন্তু এর সুফল কিভাবে মানুষ গ্রহণ করেছে দেখো। ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্রতিদিন 20 লক্ষ প্যাসেঞ্জার হয়। মানে এটাকে যদি তুমি বছরে কনভার্ট করো, মানে একদিনে 20 লক্ষ হলে 365 দিনে কত, তাহলে সেটা দাঁড়াবে 72 কোটি। 72 কোটি মানুষ এখন ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাতায়াত করছে। এবং এই মেট্রোটা কেন জরুরি? জরুরি এই কারণ গবেষণা করে যেটা দেখা যায় যে একটা শহরের যা আকার, সেখানকার যা জনসংখ্যা, তাতে 20 থেকে 25% রোড ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার। কিন্তু কলকাতা যেহেতু একটা পুরনো শহর, প্ল্যান্ড সিটি নয়, সেখানে এই রাস্তার রোড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মাত্র 8%। সুতরাং এই কনজেশনটাকে এড়ানোর জন্য, যানজট এড়ানোর জন্য একমাত্র দাওয়াই হচ্ছে মেট্রো। ফলে মেট্রো যত বাড়বে, মেট্রো যত সম্প্রসারণ হবে, মেট্রোর সংখ্যা যত বাড়বে, তত এই কনজেশন কমবে, তত আরামে মানুষ যাতায়াত করতে পারবেন, তাদের কাজ ভালো হবে, তাদের জীবনটা অনেক মানে সহজে এগোবে। এইটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতা মেট্রো যদি যেভাবে এগোচ্ছে, তাদের এটা স্পষ্ট যে কলকাতা মেট্রো কিন্তু দিল্লি মডেলের দিকেই এগোচ্ছে। 2019 সালে সিএ এর বিরোধিতায় অশান্তি, মালদা মুর্শিদাবাদে একের পর এক ট্রেন বাসে আগুন, প্রতিবাদের নামে তাণ্ডব। রাজ্যে পালা বদলের পর ফের খুলছে সেই অশান্তির ফাইল। স্পেশাল সেল তৈরি করে রাজ্য পুলিশকে তদন্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2019 সালের ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে নজিরবিহীন অশান্তি, প্রতিবাদের নামে তাণ্ডব। আগুন জ্বলে বাংলা সীমান্তবর্তী 2 জেলা মালদা এবং মুর্শিদাবাদে। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক ট্রেনে। তাণ্ডবের আগুনে পুড়ে যায় একাধিক রেল স্টেশন। রাজ্যে পালাবদল হতেই হয় আউট, ভরসা ইন। 7 বছর পর ফের খোলা হচ্ছে সিএএ অশান্তির ফাইল। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের প্রধানকে নির্দেশ দেন 2019 সালে তৈরি হওয়া সিএএ অশান্তির ফাইল খুলতে হবে। স্পেশাল সেল তৈরি করে তদন্ত শুরু করবে রাজ্য পুলিশ। সরকারি সম্পত্তি নষ্টে জিরো টলারেন্স নীতি নিতে হবে। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বেচে ক্ষতিপূরণ আদায় করতে হবে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে, সেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন যে সিএ নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব হয়েছিল, রেল আমরা জানি যে এমটি কোচেস রেলের, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজ্য পুলিশ একটি স্পেশাল সেল তৈরি করবে
বিশেষভাবে তদন্ত হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং সে যারা করেছে তাদের প্রয়োজন হলে সম্পত্তি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। যারা দাঙ্গা করার চেষ্টা করবে বা হিংসা করার চেষ্টা করবে বা এই ধরনের আইনকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবে, সেখানে কিন্তু একদম কঠিন হয়ে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালের 11ই ডিসেম্বর সংসদে পাশ হয় বিল। পরদিন অর্থাৎ 12ই ডিসেম্বর বিলে সই করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিএএ পাশ হতেই বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বাংলায় তা কার্যত নজিরবিহীন চেহারা নেয়। মুর্শিদাবাদে তাণ্ডব চরমে ওঠে। একের পর এক রেল স্টেশনে চলে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন টিকিট কাউন্টারে। একাধিক ট্রেনেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। জাতীয় সড়কেও চলে তাণ্ডব, পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাস। শুরু থেকেই সিএএ এর বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনি পথেও নামেন। মমতার প্রতিবাদ, রাজ্যে বেনজির অশান্তি। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন মুর্শিদাবাদের ঘটনায় বহিরাগত যোগ রয়েছে। অশান্তির সলতে পাকানোর কাজ চলছে সীমান্ত সংলগ্ন এলাকায়। বাংলাদেশ থেকে লোক এনে তাণ্ডব চালানো হয়েছিল, তাদের সাহায্য করেছিল স্থানীয়দের একাংশ। মুর্শিদাবাদের এই ঘটনায় বারবারই অভিযোগের আঙুল উঠেছে তৎকালীন তৃণমূল সরকারের দিকে। অভিযোগ, প্রথমে অশান্তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেনি তার সরকার, ফলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। তারপর যখন তদন্ত শুরু হয় তখনও সেই তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এরপর 7 বছর কেটে গিয়েছে, রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, ফের ফাইল খুলছে সিএএ অশান্তি। নিউজ 18 বাংলা।